আমাকে নামাও নীলাদ্রি, তুমি পাগল হয়ে গেছো। এখন মনে হচ্ছে অফিসে সবার সামনে অপমান করার সময় মনে হয়নি? আমি তোমার বস। আর 5 মিনিট পর আপনি আমার বউ হবেন। হোয়াট? চিৎকার করে লাভ নেই মিস তানজিমা রহমান। কাজী সাহেব ইতোমধ্যে অপেক্ষা করছেন। তুমি সাহস কিভাবে পাও? আপনি আমার ধৈর্য শেষ করে দিয়েছেন তাই। কাজী অফিসের ফাইলের মতো মোটা রেজিস্টার খুলে বসে আছেন, আর নীলাদ্রি এক হাতে তানজিমার কবজি ধরে বসে আছে। তানজিমার চোখ রাগে লাল, মনে হচ্ছে সুযোগ পেলেই ছেলেটাকে খুন করে ফেলবে। চারপাশে কয়েকজন সাক্ষী হতবাক হয়ে তাকিয়ে আছে। কেউ বিশ্বাসই করতে পারছে না দেশের অন্যতম বড় কর্পোরেট কোম্পানির কঠোর রাগী সিইও তানজিমা রহমানকে তারই কোম্পানির এমপ্লয় নীলাদ্রি প্রায় টেনে হিঁচড়ে বিয়ে করতে নিয়ে এসেছে। দাঁত চেপে তানজিমা বলল, শেষবারের মতো বলছি, আমাকে ছেড়ে দাও। শেষবারের মতো বলছি, ছাড়বো না। তুমি চাকরি হারাবে। আজকে চাকরি নয়, তোমাকেই নিতে এসেছি। তানজিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই ছেলেটা সব সময় শান্ত ছিল। সে যতই রাগ দেখাক নীলাদ্রি চুপ থাকতো, কিন্তু আজ আজ তার চোখে অন্য কিছু, ভয়ঙ্কর কিছু। 3 ঘন্টা আগে রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টপ ফ্লোর সিইও কেবিন। তানজিমা রহমান ডেস্কে বসে ফাইল দেখছিল। ঠিক তখন দরজা খুলে ভেতরে ঢুকলো নীলাদ্রি। ম্যাম, আপনি যে প্রজেক্ট রিপোর্ট চেয়েছিলেন সেটা রেডি। ফাইলটা টেবিলে রাখতেই তানজিমা ভ্রু কুঁচকে তাকালো। এত দেরি হলো কেন? ম্যাম, আপনি গতকাল রাতে নতুন কিছু ডাটা যুক্ত করতে বলেছিলেন, তাহলে? সেগুলো যাচাই করতে একটু সময় লেগেছে। তানজিমা বিরক্ত হয়ে ফাইল ছুঁড়ে দিল। এক্সকিউজ শুনতে ভালো লাগে না আমার। এখানে এক্সকিউজ দেওয়ার জন্য টাকা দিয়ে রাখিনি, তোমাকে কাজ করার জন্য রেখেছে। নীলাদ্রির চোয়াল শক্ত হলো, তবুও কিছু বলল না। এটাই তার স্বভাব, রাগ নিয়ন্ত্রণ করা। কিন্তু তানজিমা সেটাকেই দুর্বলতা ভাবত। দুপুরে বোর্ড মিটিং চলছিল, সব ডিরেক্টর উপস্থিত। প্রেজেন্টেশন দিচ্ছিল নীলাদ্রি। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ তানজিমা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্টপ। রুম নিস্তব্ধ। এটা কি ধরনের প্রেজেন্টেশন? ম্যাম, আমি কি তোমাকে এই লেভেলের কাজের জন্য বেতন দেই? সবার সামনে কথাগুলো বলল সে। নীলাদ্রি মাথা নিচু করলো। যদি কাজ না পারো তাহলে রিজাইন করো। রুমের সবাই অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু এখানেই থামলো না তানজিমা। সে ঠান্ডা কণ্ঠে বলল, তাহলে তোমার কাছ থেকে এর বেশি আশা করাটাই আমার ভুল ছিল। আমি ভুলে গেছিলাম ছাগল দিয়ে হাল চাষ হয় না। এই কথাটাই ছিল শেষ আঘাত। নীলাদ্রির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো। তারপর সবার সামনে তানজিমার দিকে তাকালো। প্রথমবারের মতো তার চোখে আগুন দেখা গেল। আপনি নিশ্চিত ম্যাম? অবশ্যই। তাহলে আজকের পর আমার কোনো অভিযোগ শুনবেন না, হুম? কারণ এরপর যা হবে তার দায় আপনার। তানজিমা ঠোঁট বাঁকিয়ে হাসলো, কিন্তু সে জানতো না কয়েক ঘন্টা পর সেই কথার মূল্য তাকে দিতে হবে। বোর্ডরুম থেকে বেরিয়ে আসার পর নীলাদ্রি সোজা পার্কিং লটে চলে এলো। তার চোখে রাগ, অপমান আর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। ঠিক তখনই তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সেখানে এসে হাজির হলো। দোস্ত, তোর চেহারা এমন কেন? আজ সব শেষ। এতদিন চুপ ছিলাম, আর না। নীলাদ্রি গভীর শ্বাস নিল। আজ আমি তানজিমা রহমানকে আজ উচিত জবাব দিব। উনি আমাকে যতই অপমান করুন, আমি আর মুখ বুজে সহ্য করব না। আজ ওনাকে এমন শিক্ষা দিব যে উনি সারা জীবন আফসোস করবে আমার সাথে খারাপ আচরণ করার। বন্ধুরা একে অন্যের দিকে তাকালো। ভাই, রাগের মাথায় কোনো ঝামেলা করিস না। ঝামেলা না, আজ সিদ্ধান্ত হবে। এদিকে অফিসে নিজের কেবিনে বসেছিল তানজিমা। বাইরের দিকে কঠোর দেখালেও ভেতরে ভেতরে সে অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। নীলাদ্রির শেষ কথাগুলো বারবার তার কানে বাজছিল। এরপর যা হবে তার দায় আপনার। কিছুক্ষণ পর তার ফোনে একটি মেসেজ এলো। আপনার সঙ্গে জরুরি কথা আছে আজই। তানজিমা ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকালো। এই ছেলেটা আবার কি করতে চায়?
সন্ধ্যার দিকে শহরের এক নিরিবিলি জায়গায় তাদের দেখা হলো। নীলাদ্রির সঙ্গে তার বন্ধুরাও ছিল, তবে তারা দূরে দাঁড়িয়ে রইল। এত নাটকীয়ভাবে ডাকার কারণ কি? কারণ অফিসে কখনো আমাকে নিজের কথা বলার সুযোগ দেননি। তানজিমা ঠান্ডা দৃষ্টিতে তাকালো। বলো। আমি আপনার কর্মচারী হতে পারি, কিন্তু মানুষ হিসেবেও আমার একটা সম্মান আছে। প্রথমবারের মতো নীলাদ্রির চোখ নামালো না। আপনি আমাকে যতবার অপমান করেছেন আমি চুপ থেকেছি, কিন্তু আজ সবার সামনে যা বলেছেন সেটা আমি প্রাপ্য ছিলাম না। তানজিমা কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি শুধু এই কথাটার জন্য আমাকে এখানে ডেকেছো? নীলাদ্রি রহস্যময়ভাবে হাসল। না ম্যাম, আসল কারণ এখনো বলিনি। তাহলে বলো। নীলাদ্রি এক পা এগিয়ে এলো। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এখানে ডেকেছি। আজ আপনাকে এমন শিক্ষা দিব যে আপনি সারা জীবন মনে রাখবেন। মানে? তানজিমা আর কিছু বলার আগেই নীলাদ্রি তার মুখে একটা রুমাল চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই তানজিমার মনে হলো তার পুরো দুনিয়া আস্তে আস্তে আচ্ছা হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেল নীলাদ্রি তাকে নিয়ে একটা কাজী অফিসের সামনে এসেছে। সে এখন নীলাদ্রির কোলে। কাজীর কথাই অতীত থেকে বাস্তবে ফিরে আসে তানজিমা। সে এখন কাজীর সামনে বসে আছে, আর নীলাদ্রি তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারবে না। কাজী গলা খাকারি দিলেন। কোনে সাহেবা, কবুল বলবেন? তানজিমা নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রিও তাকিয়ে আছে। দুইজনের চোখে একই আগুন, একই জেদ, একই রাগ। তানজিমা চিৎকার করে বলল, না, আমি কবুল বলবো না। আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। ভালোই ভালোই কবুল বলুন, নয়তো আমার কাছে অন্য পদ্ধতিও আছে। বিয়ের আগেই নিজের ইজ্জত হারাতে না চাইলে কবুল বলে ফেলুন। এতদিন আমার ভালো রূপ দেখছেন, বেশি ভেজাল করলে খারাপ রূপ দেখাবো। তানজিমা বুঝতে পারল নীলাদ্রির সাথে চিৎকার চেঁচামেচি করলে সমস্যার সমাধান হবে না, উল্টে সমস্যা আরো বাড়বে। তাই সে নিজের রাগ কন্ট্রোল করে আস্তে আস্তে বলল, দেখো নীলাদ্রি, বিয়ে সারা জীবনের একটা সম্পর্ক। সেই সম্পর্ক এইভাবে তৈরি করা ঠিক না। তার উপর আমি তোমার 3 বছরের বড় একটা সিনিয়র মেয়েকে রাগের বশে কেন বিয়ে করতে যাব বলো তো? তানজিমা কথায় নীলাদ্রির মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে তানজিমার দিকে তাকিয়ে বলল, ফালতু জ্ঞান না দিয়ে যেটা বলছি সেটা করুন। তানজিমা আর কোনো তর্কে গেল না, কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করে নিল নীলাদ্রিকে। বিয়ের কাজ শেষ হওয়ার মাত্রই তানজিমা দাঁড়িয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, আমাকে জোর করে বিয়ে করে কি মনে করেছিস তুই জিতে গেছিস? তাহলে শুনে রাখ, আজ আমি তানজিমা রহমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজকের পরবর্তী জীবন তোর জন্য আমি জাহান্নাম বানিয়ে দেব। আমাকে জোর করে বিয়ে করার ফল তুই হারে হারে টের পাবি। কাজী অফিস থেকে বের হওয়ার পর এক মুহূর্তও দাঁড়ালো না তানজিমা। চোখে আগুন, মুখে কঠিন অভিব্যক্তি। পার্কিং লটে গিয়ে নিজের গাড়ির দরজা খুলে উঠে বসলো সে, যেটা নীলাদ্রি তাকে কিডন্যাপ করে আনার সময় নিয়ে এসেছে। পেছন থেকে নীলাদ্রি ডাকলো, তানজিমা দাঁড়াও। আমার নাম ধরে ডাকতে হবে না, আর আমার পিছু নেওয়ারও দরকার নেই। কথা শেষ করেই গাড়ি স্টার্ট দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটা রাস্তা ধরে অদৃশ্য হয়ে গেল। রাত প্রায় 9:30। রহমান ভিলার বিশাল গেট খুলতেই গাড়িটা ভেতরে ঢুকলো। গাড়ির কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তানজিমার মুখ দেখে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। তানজিমার বাবা অনেক আগেই মারা গেছেন। এখন এই বিশাল বাড়িতে তার মা সাবিহা রহমান আর ছোট ভাই তানভীর থাকে। বাড়ির ভেতরে ঢুকতেই সাবিহা রহমান মেয়ের মুখ দেখে চমকে উঠলেন। তানজিমা, কি হয়েছে তোমার? তোমার এত অস্থির লাগছে কেন? তানজিমা কোনো উত্তর দিল না, সোজা ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। ঠিক তখনই তানভীর সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, আপু, আজ এত দেরি হলো কেন? বাকিটা তার মুখেই আটকে গেল, কারণ তানজিমার চোখ দুটো অস্বাভাবিক রকম লাল। আপু, সব ঠিক আছে তো? কয়েক সেকেন্ড নীরব থাকার পর তানজিমা ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি কাগজ বের করলো। তারপর টেবিলের উপর ছুঁড়ে দিল। এটা কি?
সাবিহা রহমান কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। এটা এটা কি বিয়ের কাবিননামা? তানভীরও বিস্ময়ে তাকিয়ে রইল। আপু, তুমি বিয়ে করেছো? তানজিমা তিক্ত হাসলো। করিনি, জোর করে তুলে নিয়ে করানো হয়েছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর তানজিমা সব ঘটনা খুলে বলল। যত বলছিল ততই তানভীরের মুখ কঠিন হয়ে উঠছিল। ওর এত বড় সাহস! শান্ত হও তানভীর, রাগ করে সিদ্ধান্ত নিলে ভুল হবে। মা, আপুকে জোর করে বিয়ে করেছে, আমি চুপ থাকবো? তানজিমা এবার মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। না, তুমি কিছু করবে না। কিন্তু আমি নিজেই ওর সঙ্গে হিসাব মেটাবো। তার কণ্ঠ ছিল ভয়ঙ্কর শান্ত। যারা তানজিমাকে ভালোভাবে চিনত তারা জানতো সে যখন চিৎকার করে তখন যতটা না বিপজ্জনক, তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয় যখন সে শান্ত থাকে। পরের দিন সকাল, রহমান ভিলার ড্রয়িং রুমে অস্বাভাবিক নীরবতা। আগের রাতের ঘটনার পর বাড়ির কারো ঠিক মতো ঘুম হয়নি। তানজিমা সোফায় বসে আছে, চোখে ক্লান্তি কিন্তু মুখে কঠোরতা। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। দারোয়ান ভেতরে এসে বলল, ম্যাডাম, একজন ভদ্রলোক এসেছেন, নাম বলছে নীলাদ্রি। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। তানভীর দাঁড়িয়ে পড়ল। ওর সাহস তো কম না। কয়েক সেকেন্ড পর নীলাদ্রি ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার চোখে ক্লান্তি কিন্তু মুখে দৃঢ়তা। আমি তানজিমার সঙ্গে কথা বলতে এসেছি। তোর সঙ্গে কথা বলার কিছু নেই, এখনই বের হয়ে যা। আমি ঝগড়া করতে আসিনি। তানভীর এক পা এগিয়ে যেতেই সাবিহা রহমান কঠোর কণ্ঠে বললেন, তানভীর থামো। আমি কিন্তু ঝগড়া করতে প্রস্তুত আছি। মা, এই লোক আপুকে জোর করে না? আমি সব জানি, তবুও বাড়ির মধ্যে মারামারি হবে না। নীলাদ্রি এবার তানজিমার দিকে তাকালো। তানজিমা, আমি তোমাকে নিতে এসেছি। তানজিমা ঠান্ডা গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না। একবার আমার কথা শোনো। শোনার মতো কিছু নেই। তুমি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নিয়েছো। নীলাদ্রি কয়েক মুহূর্ত নীরব থেকে তানজিমার দিকে তাকালো। তাহলে তুমি সত্যি আমার সঙ্গে যাবে না? না, অন্তত এখন না। ড্রয়িং রুমের পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। নীলাদ্রি দাঁত চেপে বলল, আমি খালি হাতে ফিরবো না। আজ তানজিমাকে আমার সঙ্গে যেতেই হবে। তানজিমা ঠান্ডা দৃষ্টিতে তাকালো। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোথাও যাচ্ছি না। তোমার যাওয়া উচিত। সেটা আমার সিদ্ধান্ত। নীলাদ্রি কয়েক কদম এগিয়ে আসতেই তানভীর সামনে দাঁড়িয়ে গেল। আর এক পা এগুলে ভালো হবে না। সরে দাঁড়াও। না। দুজনের চোখে চোখ পড়তেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। সাবিহা রহমান কঠোর কণ্ঠে বললেন, দুজনেই থামো। কিন্তু কেউ কারো কথা শুনছিল না। তানজিমা আমার স্ত্রী। তানজিমা সঙ্গে সঙ্গে জবাব দিল, স্ত্রী মানে সম্পত্তি না। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কোথাও নেওয়ার অধিকার তোমার নেই। কথাগুলো যেন সরাসরি নীলাদ্রির বুকে আঘাত করলো। তানভীর বলল, শুনেছিস? এবার দরজার দিকে হাঁট। নীলাদ্রি মুষ্টিবদ্ধ হাত খুলে ফেলল। রাগে তার মুখ শক্ত হয়ে আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাঁকাতে হয় তা নীলাদ্রির জানা আছে। নীলাদ্রি কোনো রকম কোনো কথা বলে তানজিমাকে এক ঝটকায় কাঁধে তুলে নেয়। কোনো কথা না বলে দরজার দিকে হাঁটা শুরু করে। তানজিলা চিল্লা চিল্লি করে। নীলাদ্রির পিঠে একের পর এক আঘাত করে তাতেও নীলাদ্রিকে থামানো যাচ্ছে না। সে নিজের লক্ষ্যে স্থির রয়েছে। অন্যদিকে তানভীর তার বোনকে বাঁচতে এবং নীলাদ্রিকে বাঁচাতে ছুটে আসতে চায়, কিন্তু সাবিহা তানভীরের হাত ধরে বলল, তানভীর, কোথাও যাবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। কিন্তু মা, ওই লোক আমার বোনকে তুলে নিয়ে যাচ্ছে। তোর বোন এখন ওই লোকের স্ত্রী, সেটা ভুলে যাস না। জোর করে বিয়ে করেছে। আমার মনে হয় না এটা প্রতিশোধ খেলা। এই ছেলের মনে অন্য কিছু আছে। আমি শিওর বলতে পারি এই ছেলে তোর বোনকে ভালোবাসে। এমনি বললে তোর ঘাড় তেরা বোন কিছুই শুনতো না, তাই একটা উসিলা দিয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। আপু তো এই বিয়ে মন থেকে মেনে নেয়নি। ওর সাথে থাকলে আমার আপু কষ্ট পাবে। কিছু হবে না। আজ মন থেকে মেনে নিলেও একদিন তোর আপু ঠিক এই বিয়ে মন থেকে মেনে নেবে।
অনেক সুখী হবে তোর বোন। একজন মায়ের মন কখনো মিথ্যা বলে না। অন্যদিকে গাড়ি ড্রাইভ করেছে নীলাদ্রি, আর তার পাশে বসে আছে তানজিমা। বসে আছে বললে ভুল হবে, সে এখনো নীলাদ্রিকে একের পর এক আঘাত করে যাচ্ছে। নীলাদ্রি অনেকক্ষণ সহ্য করার পর এবার একটা ধমক দিয়ে ওঠে। একবার বলছি না আমার সাথে ঘাটতারামি করতে না। বয়সে আপনার বড় হই কিংবা ছোট, আমি কিন্তু পুরুষ যে আপনাকে তুলে নিয়ে বিয়ে করতে পারে, যে আপনার বাড়ি থেকে সবার সামনে দিয়ে নিয়ে আসতে সে আর কি করতে পারে সেটা আপনার ভাবা উচিত। নীলাদ্রির এমন ঠান্ডা হুমকি শুনে তানজিমা কিছুটা ভয় পায়। সে চুপ হয়ে বাইরের দৃশ্য দেখতে পায়। নীলাদ্রি তানজিমার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, আজ আপনি আমাকে ঘৃণা করছেন ঠিক, কিন্তু একদিন আপনি আমাকে এর থেকেও বেশি ভালোবাসবেন। আমি কে, কেন তোমাকে বিয়ে করেছি সব বলবো তোমাকে, সময় আসুক। নীলাদ্রি তানজিমাকে নিয়ে নিজের বাড়ির সদর দরজা দাঁড়িয়ে আছে। তানজিমা অদ্ভুতভাবে চুপ করে আছে। নীলাদ্রির মা নাজিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। তার পাশেই দাঁড়িয়ে আছে তার স্বামী শফিক সাহেব ও তার মেয়ে সিতারা। নীলাদ্রি বউ নিয়ে বাড়িতে শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নীলাদ্রির মা নাজিয়া বেগম হঠাৎ দুই হাত কোমরে দিয়ে বললেন, এই যে মিয়া, বউ নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন মা? বউকে অপহরণ করে এনেছিস নাকি ভদ্রভাবে বিয়ে করে এনেছিস? তানজিমা ভ্রু তুলে তাকালো। নীলাদ্রি কাঁদতে লাগলো। মা, এসব পরে বলি। সিতারা সঙ্গে সঙ্গে বলল, না না, আগে এটা ক্লিয়ার হোক, কারণ যদি অপহরণ করে আনো তাহলে আমি কিন্তু ভাইয়া বলে ছাড় দেব না। শফিক সাহেব গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, ঠিক বলেছেন, আমাদের পরিবারের নিয়ম আছে, আগে সত্য কথা বলতে হবে। তানজিমা অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল সবাই হয়তো খুব ভয়ঙ্কর বা রাগী হবে, কিন্তু এরা যেন অন্য জগতের মানুষ। নীলাদ্রি বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আগে ঘরে ঢুকতে দাও। না, আগে বিচার হবে। সিতারা একটা প্লাস্টিকের চেয়ার এনে মাঝখানে রাখলো। আসামি নীলাদ্রি, এখানে বসো। সিতারা, চুপ, আদালতে উচ্চ স্বরে কথা বলা নিষেধ। শফিক সাহেব এবার বিচারকের মতো গলা ভারী করে বললেন, আসামির বিরুদ্ধে অভিযোগ হঠাৎ করে বউ নিয়ে বাড়িতে হাজির হওয়া, পরিবারের কাউকে আগে থেকে না জানানো। আরো অভিযোগ আছে? বলুন। ওর বিয়ের অনুষ্ঠান নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করতে না দেওয়া। হ্যাঁ, আমি তো নাচার সুযোগই পেলাম না। সিতারা হঠাৎ নীলাদ্রির কানের কাছে এসে ফিসফিস করে বলল, যাই বলো ভাইয়া, ভাবি কিন্তু সুন্দর আছে। নীলাদ্রি মুচকি হেসে বলল, জানি তো, তাই তো একেবারে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম। নাজিয়া বেগম বরণের থালা নিয়ে এগিয়ে এলেন। আচ্ছা, বৌমাকে তো বারণ করতে হবে। তিনি খুব আদর করে তানজিমার মাথায় হাত বুলিয়ে দিলেন, মিষ্টি খাইয়ে দিলেন। এখন থেকে তুমি এই বাড়ির মেয়ে। তানজিমা কিছু বলল না, তবে তার চোখের কঠোরতা খানিকটা নরম হলো। কিন্তু ঠিক তখনই শফিক সাহেব হাত তুলে বললেন, 1 মিনিট, বরণ তো হলো, কিন্তু নিয়ম ভাঙা যাবে না। আবার কোন নিয়ম? নতুন বউ আগে ঘরে ঢুকবে। তাহলে ঢুকুক। বউ ঢুকবে, তুই না। কি? সিতারা লাফিয়ে উঠল। সঠিক সিদ্ধান্ত। আজকে তুই বাইরে থাকবি? আমি বাইরে থাকবো কেন? আমাদের না জানিয়ে বিয়ে করার শাস্তি। 1 রাত বারান্দায়। না, বাগানে। হ্যাঁ, বাগানেই ভালো। নীলাদ্রি হতবাক হয়ে গেল। আমি তোমাদের ছেলে। আজ না, আজ তুই অপরাধী। সিতারা দৌড় দিয়ে একটা বালিশ আর একটা পুরনো কম্বল এনে নীলাদ্রির হাতে ধরিয়ে দিল। নাও ভাইয়া, রাতের ব্যবস্থা। তোমরা সিরিয়াস? 100 ভাগ। এবার তানজিমা আর নিজেকে সামলাতে পারল না, ফিক করে হেসে ফেলল। এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ থমকে গেল। তারপর সবাই একসাথে হেসে উঠল। নাজিয়া বললেন, দেখেছো, এতক্ষণে বৌমার মুখে হাসি এসেছে। শফিক সাহেব গর্বিত ভঙ্গিতে বললেন, আমাদের পরিবারের 5 মিনিট থাকলে মানুষ রাগ ধরে রাখতে পারে না।
আর 1 সপ্তাহ থাকলে পাগল হয়ে যায়। ওইটা নিচের কথা বলছিস? হ্যাঁ। চারিদিকে হাসির রোল পড়ে গেল। তানজিমা না চাইতেও হাসছিল। বহু ঘন্টার রাগ, অপমান আর মানসিক চাপের মাঝেও এই অদ্ভুত পরিবার তার মুখে অনিচ্ছাকৃত হাসি এনে দিয়েছে। আর একটু দূরে দাঁড়িয়ে নীলাদ্রি চুপচাপ সেই হাসিটা দেখছিল। মনে মনে সে শুধু একটা কথাই বলল, রাগ করে থাকুন, ঘৃণা করুন, তবুও এই হাসিটা কখনো হারিয়ে যেতে দেব না। বিয়ের 1 সপ্তাহ পর রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভয়ঙ্কর সিইও তানজিমা রহমান এখন নীলাদ্রিদের বাড়ির ডাইনিং টেবিলে বসে বসে সকালের নাস্তা করছে। প্রথম দিন সে ভেবেছিল এই বাড়ির মানুষগুলো হয়তো অভিনয় করছে, কিন্তু কয়েকদিন কাটানোর পর বুঝলো এরা সত্যিই এমন। নাজিয়া বেগম সকালে জোর করে নাস্তা খাওয়ান, শফিক সাহেব প্রতিদিন নতুন নতুন জোকস বলেন, আর সীতারা তো সুযোগ পেলেই তাকে নিয়ে ঘুরতে বের হতে চায়। তাই ধীরে ধীরে তানজিমার মনও একটু নরম হতে শুরু করেছে। বৌমা, আর একটা পরোটা নাও। না আম্মু, আর পারবো না। এত কম খেলে চলবে? আম্মু শব্দটা শুনে নাজিয়া বেগমের মুখে বিশাল হাসি ফুটে উঠল। শুনেছেন, বৌমা আমাকে আম্মু বলেছে। এটা উদযাপন করা উচিত। কেক কাটবো? একটা শব্দের জন্য কেক কাটবে? আমাদের পরিবারে এর চেয়েও ছোট কারণে কেক কাটা হয়েছে। তানজিমা হেসে ফেলল। ঠিক তখনই নীলাদ্রি সিঁড়ি দিয়ে নিচে নামলো। কি হচ্ছে এখানে? তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ও আচ্ছা, তাহলে সব ঠিক আছে। তানজিমা চোখ কুঁচকে তাকালো। তোমাকে দেখলেই আমার সকালটা খারাপ হয়ে যায়। ধন্যবাদ, আমার দিনটা ভালো হয়ে গেল। আমি অপমান করলাম। আমি প্রশংসা হিসাবে নিলাম। ডাইনিং টেবিলের বসা সবাই হেসে উঠল। 1 ঘন্টা পর অফিস। যেই না নীলাদ্রি নিজের ডেস্কে বসেছে, সঙ্গে সঙ্গে ইন্টারকম বেজে উঠল। স্যার, ম্যাম আপনাকে কেবিনে ডাকছেন। দিনের শুরুতেই ম্যাম বলেছেন এখনই। নীলাদ্রি দীর্ঘশ্বাস ফেলে সিইও কেবিনের দিকে হাঁটলো। দরজা খুলতেই দেখলো তানজিমা ফাইল হাতে বসে আছে। বসুন। ধন্যবাদ ম্যাম। এই রিপোর্টে 4টা ভুল আছে। 4টা? হ্যাঁ। কোথায়? খুঁজে বের করা আপনার কাজ। ম্যাম, ভুল না থাকলে? তাহলে খুঁজতে খুঁজতে বের হবে। নীলাদ্রি অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। আপনি প্রতিশোধ নিচ্ছেন? অফিসে আমি সিইও, আর বাসায়? সেখানে তোমার দুর্ভাগ্য। নীলাদ্রি মাথা নেড়ে বের হয়ে গেল। সেদিন সন্ধ্যায় নীলাদ্রিদের বাড়ি। তানজিমা নিজে ল্যাপটপে কাজ করছে। ঠিক তখনই ঘরের লাইট নিভে গেল। কি হলো? অন্ধকারের মধ্যে পরিচিত একটি হাসির শব্দ ভেসে এলো। লোডশেডিং? পুরো বাড়িতে? সীতারা বাইরে থেকে চিৎকার করে বলল। না ভাবি, শুধু তোমাদের রুমে। কি? লাইট জ্বলে উঠতেই দেখলো নীলাদ্রি সুইচ বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে। তুমি করেছো? প্রমাণ আছে? আমি তোমাকে। অফিসে যা খুশি করেন, বাসায় আমার পালা। যুদ্ধ চাও? সব সময়। ঠিক আছে। তানজিমার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। পরের দিন সকাল, নীলাদ্রি অফিসে এসে নিজের চেয়ার টানতেই থমকে গেল। পুরো চেয়ারটা গোলাপি কালার হয়ে গিয়েছে। উপরে একটা কাগজ, সিইও স্পেশাল গিফট। তানজিমা? কেবিনের কাছের ভেতর থেকে তানজিমাকে হাসতে দেখা গেল। নীলাদ্রি বুঝে গেল বাড়িতে সে জ্বালায়, অফিসে তানজিমা সুদে আসলে হিসাব আদায় করে। আর এইভাবেই শুরু হলো তাদের নতুন যুদ্ধ। বাড়িতে নীলাদ্রি বনাম তানজিমা, অফিসের সিইও তানজিমা বনাম কর্মচারী নীলাদ্রি, আর মাঝখানে দাঁড়িয়ে নাজিয়া, শফিক আর সীতারা প্রতিদিন নতুন নতুন নাটক উপভোগ করতে লাগলেন। বিয়ের পর কেটে গেছে প্রায় 2.5 মাস। রহমান ভিলা আর নীলাদ্রিদের বাড়ির মধ্যে এখন প্রায়ই যাওয়া আসা হয়। বাইরে থেকে দেখলে মনে হবে তানজিমা আর নীলাদ্রির সম্পর্ক আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়েছে, কিন্তু বাস্তবতা, তারা এখনো সুযোগ পেলেই একে অপরকে জ্বালায়। একদিন সকালে অফিসে এসে নীলাদ্রি দেখলো তার ডেস্কের উপরে বিশাল একটা ব্যানার ঝুলছে। মাসের সবচেয়ে বিরক্তিকর কর্মচারী নিচে তার ছবিও লাগানো। পুরো অফিস হেসে গড়াগড়ি খাচ্ছে। নীলাদ্রি দাঁত চেপে বলল, ম্যাম, এটা আপনার কাজ। প্রমাণ আছে? আপনার হাসিটাই যথেষ্ট প্রমাণ। অফিসের সবাই মুখ চেপে হাসছে। নীলাদ্রি ব্যানারের দিকে তাকিয়ে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে ম্যাম, যুদ্ধ যখন শুরু করেছেন, শেষটাও দেখে নেবেন। শুনে ভয় পেয়ে গেলাম। দুপুরের দিকে পুরো অফিসে আর একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটলো। ম্যাম, সবাইকে কনফারেন্স রুমে ডাকা হয়েছে। কেন?
নীলাদ্রি স্যার বাকি জরুরি ঘোষণা দেবেন। তানজিমা সন্দেহের চোখে তাকালো, তারপর সোজা কনফারেন্স রুমে চলে গেল। ভেতরে ঢুকতেই দেখলো বড় পর্দায় একটি স্লাইড শো চলছে। প্রথম স্লাইডে লেখা আমাদের সম্মানিত সিইও সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নীলাদ্রি, পুরো রুম হেসে উঠল। দ্বিতীয় স্লাইডে লেখা তথ্য নম্বর 1, ম্যাডাম রাগ না করলে মনে করেন দিনটা অসম্পূর্ণ গেছে। তৃতীয় স্লাইড, সারাদিন সবাইকে ধমকের উপর রাখে। চতুর্থ স্লাইড, তথ্য নম্বর 3, তিনি গোপনে চকলেট পছন্দ করেন কিন্তু স্বীকার করেন না। এবার সবাই অবাক হয়ে তানজিমার দিকে তাকালো। কে বলেছে আমি চকলেট পছন্দ করি? গত সপ্তাহে অফিসের ফ্রিজ থেকে 4টা চকলেট কে খেয়েছিল? তানজিমা সঙ্গে সঙ্গে চুপ করে গেল। পুরো রুম হো হো করে হেসে উঠল। ম্যাম, তাহলে খবরটা সত্যি? সবাই কাজে ফিরে যান। মিটিং শেষ হওয়ার পর তানজিমা নিজের কেবিনে ফিরে এলো। কয়েক মিনিট পর দরজায় নক পড়লো। ভেতরে আসো। নীলাদ্রি ঢুকতেই তানজিমা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বেশ সাহস বেড়েছে দেখছি। আপনিও তো আমার ছবি দিয়ে ব্যানার বানিয়েছিলেন। হিসাব সমান হয়নি এখনো। আমারও তাই মনে হয়। দুজনেই কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে তানজিমা নিজের ঘরে ঢুকে অবাক। তার ল্যাপটপের ওয়ালপেপারে বিশাল করে লেখা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিইও, তার নিচে একটা কার্টুন ছবি। তানজিমা চিৎকার করে উঠল। নীলাদ্রি, অন্য ঘর থেকে উত্তর এলো। জি ম্যাম। এইসব খুনসুটি দেখে সবচেয়ে বেশি মজা পেত সিতারা। তোমরা দুজন বাচ্চাদের থেকেও বেশি ঝগড়া করো। এটাকে বলে বৈবাহিক কূটনীতি। আমি বলি মান। তানজিমা ও নীলাদ্রি একসাথে বলল। নীলাদ্রি চুপ। পুরো বাড়ি হেসে উঠল। একদিন দুপুরে তানভীর আর সাবিহা রহমান বেড়াতে এলেন। তানভীর প্রথমে ভেবেছিল আপু হয়তো খুব কষ্টে আছে, কিন্তু বাড়িতে ঢুকে সে দেখলো তানজিমা আর সিতারা সোফায় বসে পপকর্ন খাচ্ছে, আর নীলাদ্রি রান্নার থেকে ট্রে হাতে বের হচ্ছে। তানভীর অবিশ্বাসের চোখে তাকালো। আপু তুই ঠিক আছিস? হুম। ও তোকে বিরক্ত করে না? করে। তাহলে? আমিও ওকে ছাড়ি না। কিছুক্ষণ পর তানভীর আপুকে একা পেয়ে আস্তে করে বলল। সত্যি করে বল, লোকটা কেমন? তানজিমা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল। ভীষণ বিরক্তিকর। আমি সিরিয়াস। তানজিমা দীর্ঘশ্বাস ফেলল। রাগী না, পরিবারের জন্য পাগল, কাউকে কষ্ট পেতে দেখতে পারে না। আর তানজিমা একটু অপ্রস্তুত হয়ে গেল। আমার যত্নও নেয়। তানভীর অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে নিজের আপুর মুখে নীলাদ্রির সম্পর্কে ভালো কথা শুনল। দূরে দাঁড়িয়ে সাবিহা রহমান সব শুনছিলেন। তার ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠল। সাবিহা মনে মনে বললেন, আমি জানতাম রাগের দেয়াল ভাঙতে সময় লাগে, কিন্তু মন যদি ভালো হয় একদিন না একদিন জায়গা করেই নেয়। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিল তানজিমা। নীলাদ্রি এসে পাশে দাঁড়ালো। কয়েক মুহূর্ত কেউ কথা বলল না। তারপর নীলাদ্রি শান্ত গলায় বলল, তুমি এখনো আমার উপর খুব রাগ করো, তাই না? তানজিমা আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ সহজে যায় না। নীলাদ্রি মাথা নিচু করলো। জানি। প্রথমবারের মতো তার চোখে কোনো জেদ ছিল না, শুধু অনুশোচনা। তবুও আমি চেষ্টা করব, যতদিন লাগে। অনেক হলো যুদ্ধ, এবার সব ভুলে একসাথে থাকা যায় না? নীলাদ্রির প্রশ্নের পর বারান্দায় কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। দূরে রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে, হালকা বাতাস বইছে, কিন্তু দুজনের মনেই যেন অদ্ভুত একটা ভার। তানজিমা ধীরে ধীরে বলল, একসাথে থাকা শুধু একই ছাদের নিচে থাকা না নীলাদ্রি। জানি। না, তুমি জানো না। যদি জানতে তাহলে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নিতে না। নীলাদ্রি মাথা নিচু করে রইল। এবার সে কোনো অজুহাত দিল না। তুমি ঠিক বলেছ। তানজিমা একটু অবাক হয়ে তার দিকে তাকালো। আজ তর্ক করবে না? নীলাদ্রি হালকা হাসলো। সব বিষয়ে তর্ক করা যায় না, কিছু কিছু বিষয়ে ভুল স্বীকার করতে হয়। তানজিমার ভ্রু কুঁচকে গেল। সে যেন এই উত্তর আশা করেনি। আমি তোমার কাছে একটা ক্ষমা চাইতে চাই। শুধু একটা? অনেকগুলো, কিন্তু শুরুটা অন্তত করি। নীলাদ্রি গভীর শ্বাস নিল। আমি ভুল করেছি, রাগের মাথায় তোমাকে তুলে নিয়ে বিয়ে করেছি। বিয়ে নামক একটা পবিত্র বন্ধনকে আমি অপমান করেছি। তানজিমা চুপ করে শুনতে লাগলো। আমি ভেবেছিলাম তোমাকে হারানোর ভয়
অপমানের কষ্ট সব মিলিয়ে যা করেছি সেটা ঠিক ছিল, কিন্তু সময়ের সাথে বুঝেছি ভালোবাসা আর জোর একসাথে চলে না। প্রথমবারের মতো তানজিমার চোখের কঠোরতা কিছুটা নরম হলো। তুমি জানো আমি এখনো সব ভুলতে পারিনি। আমি চাইও না তুমি জোর করে ভুলে যাও। তাহলে আমি শুধু চাই তুমি আমাকে নতুন করে বিচার করো, সেই রাগী জেদি লোক হিসেবে না, একজন মানুষ হিসেবে। তবে আরেকটা কথা, তোমাকে বিয়ে করার একমাত্র কারণ রাগ নয়, অন্য কোনো কারণ আছে। সেটা কি? সেটা না হয় সময় হলে বলবো। নীলাদ্রি ও তানজিমা কথা বলছিল, ঠিক তখনই নিচতলা থেকে সীতারার চিৎকার ভেসে এলো। ওহো, আবার রোমান্টিক সিন শুরু হয়েছে নাকি? তানজিমা চোখ বন্ধ করে বিরক্ত মুখ করলো। এই মেয়েটা সবসময় ভুল সময়ে হাজির হয় কেন? নীলাদ্রি হেসে ফেলল। এটাই ওর সুপার পাওয়ার। কিছুক্ষণ পর নিচে নেমে দুজন ড্রয়িং রুমে এলো। সেখানে দেখা গেল সীতারা, নাজিয়া বেগম আর শফিক সাহেব গোল হয়ে বসে আছে। তোমাদের জন্য একটা জরুরি পারিবারিক মিটিং ডাকা হয়েছে। এবার আবার কি? আগামী সপ্তাহে আব্বুর বিবাহ বার্ষিকী, আর আমরা একটা ছোট অনুষ্ঠান করব। ছোট মানে খুব ছোট, মাত্র 200 অতিথি। 200 অতিথি ছোট? আমাদের পরিবারের হিসেবে ছোট। সবাই হেসে উঠল। নাজিয়া বেগম এবার তানজিমার হাত ধরে বললেন, বৌমা, এবারের পুরো আয়োজনের দায়িত্ব তোমার আর নীলাদ্রের। আমার? শেষ, এবার তো আমি বাঁচলাম না। কেন? কারণ তুমি অফিসে যেমন বস, এখানেও তেমন বস হয়ে যাবে। তানজিমা ঠোঁট বাঁকিয়ে বলল। ভালোই তো। সবাই আবার হেসে উঠল, কিন্তু হাসির আড়ালে তানজিমা নিজেও বুঝতে পারল অনেক দিন পর তার মনটা একটু হালকা লাগছে। সব ক্ষত এখনো শুকায়নি, সব প্রশ্নের উত্তরও মেলেনি, তবু মনে হচ্ছে সামনে হয়তো নতুন একটা অধ্যায় অপেক্ষা করছে। আর নীলাদ্রি 3 মাস পর সময় অনেক কিছু বদলে দেয়। কিছু ক্ষত পুরোপুরি সারায় না, কিন্তু ব্যথাটা কমিয়ে দেয়। গত 3 মাসে তানজিমা আর নীলাদ্রির জীবনেও অনেক পরিবর্তন এসেছে। তারা এখনো ঝগড়া করে, এখনো একে অপরকে খোঁচা দেয়, কিন্তু আগের সেই তীব্র রাগ আর ঘৃণাটা কোথায় যেন হারিয়ে গেছে। তানজিমা এখনো অফিসে সিইও, নীলাদ্রি এখনো তার অধীনে কাজ করে। তবে এখন অফিসের সবাই জানে মিটিং রুমে তারা যতই তর্ক করুক, দিনের শেষে তারা একে অপরের পাশে দাঁড়ায়। সেদিন ছিল শুক্রবার সকাল। সাধারণত ছুটির দিনে তানজিমা একটু বেশি ঘুমায়, কিন্তু আজ ঘুম ভাঙলো অদ্ভুত একটা গন্ধে। চোখ খুলতেই সে বুঝতে পারলো রান্নাঘর থেকে কিছু একটা পুড়ছে। তানজিমা বিছানা থেকে উঠে দ্রুত নিচে নেমে এলো। রান্নাঘরে ঢুকেই থমকে গেল। পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে নীলাদ্রি, মুখে অ্যাপ্রন, হাতে খুন্তি, আর সামনে একটা কালো হয়ে যাওয়া ফ্রাই প্যান। হে আল্লাহ! সুপ্রভাত। তুমি কি করছো? নাস্তা বানাচ্ছি। নাস্তা? তানজিমা পোড়া জিনিসটার দিকে তাকালো। এটাকে নাস্তা বলছো? সীতারা পাশ থেকে বলল, ভাবি, এটা আগে অমলেট ছিল, আগে? এখন এটা প্রত্নতান্ত্রিক নির্দেশন। শফিক সাহেব হেসে ফেললেন। আর 5 মিনিট থাকলে জাদুঘরে পাঠানো যেত। নীলাদ্রির বিরক্ত হয়ে বলল, তোমরা কেউ সহযোগিতা করছো না? বাবা, আমরা সহযোগিতা করতে গিয়েছিলাম, তুমি কাউকে ঢুকতেই দাওনি। আজ হঠাৎ রান্না করার শখ হলো কেন? নীলাদ্রি একটু অপ্রস্তুত হয়ে গেল। তুমি গতকাল বলেছিলে অনেক দিন কেউ তোমার জন্য কিছু বানায়নি। তানজিমা কিছুক্ষণ চুপ করে রইল। সে সত্যিই গতকাল কথাটা বলেছিল, কিন্তু নীলাদ্রি সেটা মনে রেখেছে, এটা সে আশা করেনি। তানজিমা ধীরে বলল, তাই বলে পুরো রান্নাঘর উড়িয়ে দিতে হবে? ভালো কাজ করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। রান্নাঘরটা সেই ত্যাগ। সকালের নাস্তা শেষ হওয়ার পর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। ঠিক তখনই তানজিমার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে উঠল ডিরেক্টর বোর্ড। তানজিমা ফোন রিসিভ করলো। কয়েক মিনিট কথা বলার পর তার মুখ গম্ভীর হয়ে গেল। ফোন রাখতেই নীলাদ্রি জিজ্ঞেস করলো, কি হয়েছে? সমস্যা হয়েছে। সবাই একসাথে তাকালো। আমাদের নতুন আন্তর্জাতিক প্রজেক্টে কিছু জটিলতা দেখা দিয়েছে। বড় সমস্যা? অনেক বড়। তানজিমার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে সত্যিই চিন্তিত। আগে হলে সে সবকিছু একা সামলানোর চেষ্টা করত, কিন্তু এবার নীলাদ্রি শান্ত গলায় বলল, আমি আছি।
তানজিমা তার দিকে তাকালো। নীলাদ্রির চোখে কোনো বাড়াবাড়ি আত্মবিশ্বাস ছিল না, শুধু ভরসা ছিল। তানজিমা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। দুপুরে তারা দুজন অফিসে গেল। কনফারেন্স রুমে জরুরি মিটিং চলছে। একজন বিদেশি পার্টনার অনলাইনে যুক্ত ছিলেন। পরিস্থিতি বেশ জটিল। কথা বলতে বলতে এক পর্যায়ে তানজিমার মাথা গরম হয়ে গেল। এই ডেডলাইনে কাজ শেষ করা সম্ভব না। কিন্তু চুক্তি অনুযায়ী চুক্তি বাস্তবতা বদলায় না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। ঠিক তখনই নীলাদ্রি কথা বলল। আমরা একটা বিকল্প প্রস্তাব দিতে পারি। তানজিমা তাকালো। নীলাদ্রি শান্তভাবে পুরো পরিকল্পনা ব্যাখ্যা করতে লাগলো। প্রায় 15 মিনিট পর মিটিং শেষ হলো, আর আশ্চর্যজনকভাবে সবাই সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। রুম খালি হওয়ার পর তানজিমা চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো? তুমি ভালো সামলেছ। নীলাদ্রি ভ্রু তুলল। এটা কি প্রশংসা? হয়তো। দয়া করে আবার বলো, আমি রেকর্ড করতে চাই। অতিরিক্ত বাড়াবাড়ি করো না। সন্ধ্যার দিকে কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিল। রাস্তায় প্রচন্ড বৃষ্টি শুরু হলো। গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। তানজিমা বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, নীলাদ্রি, হুম, একটা প্রশ্ন করব? করো। তুমি এখনো বলনি কেন আমাকে বিয়ে করেছিলে। গাড়ির ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। নীলাদ্রি কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর ধীরে হাসলো। আজও বলবো না। অবিশ্বাস্য। আর একটু সময় লাগবে। 3 মাস তো হয়ে গেল। আমি 10 বছর অপেক্ষা করতে পারি। আমি পারবো না। তাহলে কৌতূহল নিয়ে থাকো। তানজিমা বিরক্ত মুখে জানালার দিকে তাকালো, কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠেছিল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তানজিমা বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ পরিষ্কার, বৃষ্টির পর বাতাসটাও বেশ ঠান্ডা। কিছুক্ষণ পর নীলাদ্রিও এসে পাশে দাঁড়ালো। কেউ কথা বলল না, দুজনে সামনে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর তানজিমা ধীরে বলল, জানো, কি? আগে আমি ভাবতাম পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। নীলাদ্রি চুপ করে শুনল। সবাই শুধু নিজের কথা ভাবে। আর এখন? তানজিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, এখন মনে হয় কিছু মানুষ ব্যতিক্রম হয়। নীলাদ্রির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এটা কি আমার জন্য বলা? নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। দেরি হয়ে গেছে। আমি নিজেকে অনেক আগেই গুরুত্বপূর্ণ ভাবা শুরু করেছি। তানজিমা হেসে ফেলল। কয়েক মুহূর্ত পর আবার নীরবতা। হঠাৎ নীলাদ্রি বলল, তানজিমা, হুম? যদি সময়টা ফিরিয়ে নেওয়া যেত। তানজিমা তার দিকে তাকালো। তাহলে আমি প্রথম দিনই তোমার কাছে ক্ষমা চাইতাম। তানজিমা কিছু বলল না। নীলাদ্রি আবার বলল, আর তোমাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতাম। তানজিমার চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠল। রাগ নয়, অভিমানও নয়, কিছুটা নরম, কিছুটা গভীর। তানজিমা ধীরে বলল, সময় ফিরে আসে না নীলাদ্রি। নীলাদ্রি মাথা নাড়ল। জানি। তবে মানুষ বদলাতে পারে। নীলাদ্রি বিস্মিত হয়ে তার দিকে তাকালো। তানজিমা প্রথমবারের মতো সরাসরি তার চোখে চোখ রাখলো। আর তুমি বদলেছো। এই কয়েকটা শব্দ শুনে নীলাদ্রি যেন কিছুক্ষণ কথা হারিয়ে ফেলল। কারণ সে জানে এই কথাগুলো তানজিমার মুখ থেকে বের হওয়া সহজ ছিল না, খুবই কঠিন ছিল। দূরে কোথাও রাতের বাতাসে ঘন্টার শব্দ ভেসে এলো, আর বারান্দার নরম আলোয় দাঁড়িয়ে দুজন মানুষ প্রথমবারের মতো অনুভব করলো তাদের সম্পর্কটা হয়তো আর শুধু যুদ্ধ, খুনসুটি কিংবা অভিমানের মধ্যে সীমাবদ্ধ নেই। ধীরে ধীরে অজান্তেই একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছে, আর সেই অনুভূতির নাম কি সেটা হয়তো দুজনেই জানে, কিন্তু এখনো কেউ মুখে স্বীকার করতে রাজি নয়। পরের দিন রাত, সারাদিনের ব্যস্ততা শেষে তানজিমা নিজের ঘরে আলমারি গোছাচ্ছিল। আলমারির ভেতরটা যেন ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র। ফাইল, ডকুমেন্ট, পুরনো কাগজপত্র সবকিছু এলোমেলো হয়ে আছে। এই মানুষটা কি কখনো কিছু ঠিকঠাক জায়গায় রাখে? সে বিরক্ত মুখে একটা সেলফ গোছাতে লাগলো। হঠাৎ পেছনের দিকে হাত যেতেই আঙ্গুলে শক্ত কিছু লাগলো। কি লাগছে এটা? সে সামনে থাকা কয়েকটা ফাইল সরিয়ে দিল। পেছনে একটা পুরনো কালো ফাইল লুকিয়ে রাখা ছিল। ফাইলটার ওপর কোনো নাম লেখা নেই। তানজিমার কপাল কুঁচকে গেল। এটা আবার কি?
কৌতূহল বশত সে ফাইলটা খুলল। প্রথম পাতায় চোখ পড়তেই তার নিঃশ্বাস থেমে গেল। সেখানে একটা ছবি, তার বাবার ছবি। বাবা? তার হাত হালকা কাঁপতে শুরু করলো। দ্রুত পরের পাতা উল্টালো। প্রতিটি পাতায় বিভিন্ন নোট, রিপোর্ট, সাক্ষ্য এবং তদন্ত সংক্রান্ত তথ্য লেখা, আর উপরে বড় অক্ষরে লেখা মৃত্যু তদন্ত প্রতিবেদন। তানজিমার বুকের ভেতর ধকধক করতে লাগলো। সে একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলো। কিছু তথ্য তার পরিচিত, কিছু সম্পূর্ণ অজানা, আর কিছু বিষয় দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। তানজিমার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। এটা এখানে কিভাবে এলো? ঠিক তখনই ফাইলের ভেতর থেকে ছোট্ট একটা ধাতব জিনিস মেঝেতে পড়ে গেল। টিং! তানজিমা চমকে নিচে তাকালো। একটা ব্যাজ, রূপালী রঙের। সে ধীরে ধীরে সেটা তুলে নিল। ব্যাজের উপর খোদাই করা সিআইডি। তানজিমার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার দৃষ্টি ধীরে ধীরে নিচের নামের দিকে তাকালো। সেখানে স্পষ্ট লেখা এসিপি নীলাদ্রি আহমেদ। এক মুহূর্তের জন্যে যেন পুরো পৃথিবী থেমে গেল। তানজিমা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার কানে নিজের হৃদস্পন্দনের শব্দ ছাড়া আর কিছুই পৌঁছাচ্ছিল না। এসিপি নীলাদ্রি আহমেদ? তার মনে পড়ল নীলাদ্রি কখনো নিজের অতীত সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। কখনো বলেনি সে আগে কি করত, কখনো বলেনি কেন মাঝে মাঝে গভীর রাতে কারোর সঙ্গে গোপনে ফোনে কথা বলতো। তানজিমা আবার ফাইলের দিকে তাকালো। শেষ পাতায় একটি হাতে লেখা নোট। লেখাটা নীলাদ্রির। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সত্য বের করব, যত সময়ই লাগুক না কেন। তানজিমার হাত কেঁপে উঠল। তার মাথায় একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নীলাদ্রি কি শুরু থেকেই তার বাবার মৃত্যুর তদন্ত করছিল? তাহলে কি তাদের বিয়েটাও কোনো তদন্তের অংশ ছিল, নাকি এর পেছনে আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে? ঠিক তখনই করিডোর থেকে পায়ের শব্দ ভেসে এলো। ধীরে ধীরে শব্দটা ঘরের দরজার সামনে এসে থামলো। তানজিমা দ্রুত মাথা তুলে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে নীলাদ্রি, আর তার চোখ সরাসরি তানজিমার হাতে ধরা সেই ফাইল আর সিআইডি ব্যাজের উপর স্থির। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর নীলাদ্রি গভীর নিঃশ্বাস ফেলে ধীরে বলল, তাহলে শেষ পর্যন্ত তুমি জেনে গেলে? তানজিমার চোখে বিস্ময়, সন্দেহ আর অজস্র প্রশ্ন। তুমি আসলে কে নীলাদ্রি? নীলাদ্রি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে দরজাটা বন্ধ করে দিল। যে উত্তরটা তুমি এতদিন ধরে খুঁজছিলে, আজ হয়তো সেটা বলার সময় এসে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ঘরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। তানজিমার হাতে ধরা সিআইডি ব্যাজ আর ফাইলের দিকে তাকিয়ে নীলাদ্রি কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়ে রইল। আমি আবার জিজ্ঞাসা করছি, তুমি আসলে কে? নীলাদ্রি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে সেই চেনা হাসি নেই। আমি সিআইডি অফিসার। কি? আর তোমার বাবার মৃত্যুর তদন্তের প্রধান তদন্ত কর্মকর্তা আমি। তানজিমার মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। তাহলে আমাদের বিয়ে? এটার ব্যাপারে পরে কথা বলি। তানজিমা চুপ থাকে। নীলাদ্রি ধীরে ধীরে ফাইলটা হাতে নিল। তোমার বাবা শুধু একজন কর্পোরেট সিইও ছিলেন না তানজিমা। মানে? তার আরেকটা পরিচয় ছিল, এমন একটা পরিচয় যা দেশের খুব কম মানুষ জানতো। তানজিমার নিঃশ্বাস আটকে গেল। তিনি সরকারের একটি বিশেষ অর্থনৈতিক গোয়েন্দা টাস্ক ফোর্সের গোপন উপদেষ্টা ছিলেন। কি বলছো তুমি? দেশের বড় বড় কর্পোরেট জালিয়াতি, অবৈধ অর্থ পাচার আর আন্তর্জাতিক অর্থনৈতিক অপরাধের তথ্য সংগ্রহে তিনি সাহায্য করতেন। তানজিমা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। বাবা কখনো আমাকে এইসব বলেনি। কারণ তিনি তোমাকে নিরাপদ রাখতে চেয়েছিলেন। নীলাদ্রি ফাইলের একটা ছবি বের করলো। ছবিতে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী একটি বৈঠকে বসে আছে। তোমার বাবা একটা বিশাল চক্রের সন্ধান পেয়েছিলেন। কোন চক্র? একটি আন্তর্জাতিক সিন্ডিকেট যারা বৈধ ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচার করত। তানজিমার চোখ বড় হয়ে গেল। তিনি প্রমাণ সংগ্রহ করেছিলেন। তাহলে? সেই প্রমাণ প্রকাশ হওয়ার আগেই তাকে হত্যা করা হয়। ঘরের নীরবতা আরো গভীর হয়ে গেল। 100%। নীলাদ্রি ফাইল থেকে একটি কাগজ বের করলো। অফিসিয়াল রিপোর্টে
হৃদরোগে মৃত্যু বলা হয়েছিল, কিন্তু ফরেনসিক রিপোর্টে কিছু অসঙ্গতি ছিল। তুমি নিশ্চিত এটা হত্যা ছিল আর তুমি সেটা খুঁজে পাও? হ্যাঁ, আর তখনই তদন্ত শুরু করি। তানজিমার চোখে পানি চলে এলো। তাহলে এতদিন তুমি একা এসব করছিলে? কারণ আমি তাকে একটা কথা দিয়েছিলাম। কি কথা? নীলাদ্রি ধীরে ধীরে ফাইলের শেষ পাতা খুলল। সেখানে তানজিমার বাবার নিজের হাতে লেখা একটি লাইন। যদি আমার কিছু হয়, সত্যটা যেন চাপা না পড়ে। তানজিমার চোখ ঝাপসা হয়ে গেল। সেদিন হাসপাতালের বাইরে তিনি আমাকে এই প্রতিশ্রুতি দিতে বলেছিলেন। তুমি বাবাকে চিনতে? অনেক বছর ধরে, তাই তার মৃত্যুর তদন্ত করার জন্য এই অফিসে এসেছিলাম। এই অফিসে কেন? গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে তোমার বাবার খুনি সে আসলে তোমাদের অফিসের তার কাছের কেউ ছিল, আর সে এখনও তোমাদের অফিসেই আছে তোমার বাবার ওই ফাইল খোঁজার জন্য। আর বিয়ের ব্যাপারটা? যেদিন প্রথম আমি তোমাদের অফিসে আসি সেদিন তোমাকে দেখছি, আমি প্রেমে পড়ে যাই। আমি জানতাম তুমি আমার থেকে বয়সে বড়, তাও আমি আমার সেই অনুভূতিকে চাপা দেইনি, তোমাকে ভালোবাসতে থাকি। চিন্তা ছিল তদন্তের ফাঁকে ফাঁকে অফিসে তোমাকে পটিয়ে নেব। পটানো তো দূরের কথা, তুমি সারাক্ষণ আমাকে ছাড়ের উপরে রাখতে, তাও আমি কিছু মনে করতাম না। কিন্তু হঠাৎ একদিন জানতে পারলে তোমার বাবার খুনি তোমাকেও শেষ করে দিতে চাচ্ছে। তাদের ভাষ্য মতে তোমার বাবা তার সব ফাইল নাকি তোমার কাছে দিয়ে গিয়েছি। সেসব ফাইলের কথা কখনো যেন দুনিয়ার সামনে না আসে, তাই তোমাকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লাগে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমি ঝগড়ার রসিলা দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করি, যাতে তুমি সবসময় আমার সামনে থাকো, ওরা যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে। নীলাদ্রির কথা শেষ হতেই ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা ঝুলছে, কিন্তু তানজিমার মনে যেন ঝড় বইছে। তাহলে তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে? নীলাদ্রি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তদন্তের জন্য তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আর এই কয়েক মাস? প্রতিটা মুহূর্ত সত্যি ছিল, তবে তোমাকে ইচ্ছে করে জ্বালাতাম, কারণ তোমার রেগে যাওয়া মুখটা আমার কাছে অনেক ভালো লাগতো। তানজিমার চোখে জল চিকচিক করে উঠল। সে রাগ করতে চায়, কিন্তু তার মনে পড়ছে নীলাদ্রির প্রতিটি ছোট ছোট যত্ন, প্রতিটি পাশে দাঁড়ানো মুহূর্ত। তুমি আমাকে বিশ্বাস করনি? করেছি। তাহলে সত্যিটা লুকিয়েছিলে কেন? কারণ যত কম মানুষ জানবে তুমি তত নিরাপদ থাকবে। তদন্ত কতটুকু সম্পূর্ণ হয়েছে? শেষ, প্রায় খুব তাড়াতাড়ি তোমার বাবার খুনিরা স্বস্তি পাবে। নীলাদ্রির শেষ কথাটা ঘরের ভেতর কয়েক সেকেন্ড ধরে প্রতিধ্বনির মতো ভাসতে লাগলো। তদন্ত শেষের পথে, খুব তাড়াতাড়ি তোমার বাবার খুনিরা শাস্তি পাবে। তানজিমা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, চোখে জল জমে আছে। এতদিনের রাগ, অভিমান, সন্দেহ, কষ্ট সবকিছু যেন একসাথে এসে বুকের ভেতর ধাক্কা মারছে। সে মনে করার চেষ্টা করলো গত 6 মাসের প্রতিটি মুহূর্ত। যখন সে অসুস্থ ছিল, নীলাদ্রি সারা রাত জেগেছিল। যখন অফিসের চাপ বেড়ে যেত, নীলাদ্রি নীরবে পাশে দাঁড়াতো। যখন সে সবার ওপর রেগে যেত, তখনও ছেলেটা হাল ছাড়েনি। আর আজ সে জানলো এই পুরো সময়টা নীলাদ্রি শুধু একজন স্বামী হিসেবেই নয়, একজন রক্ষক হিসাবেও তার পাশে ছিল। হঠাৎ তানজিমা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। নীলাদ্রি কিছু বুঝে ওঠার আগেই সে দুহাত বাড়িয়ে নীলাদ্রিকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলাদ্রি পুরোপুরি স্থির হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে, মুখ হা হয়ে আছে। মনে হচ্ছে যেন তার সিস্টেম কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছে। বোকা মানুষ একটা। তার কণ্ঠ কেঁপে উঠল। সবকিছু একা একা সহ্য করছো কেন? নীলাদ্রি এখনো নড়ছে না, কারণ তার মস্তিষ্ক এই মুহূর্তটা প্রসেস করার চেষ্টা করছে। তানজিমা আমাকে জড়িয়ে ধরেছে নিজের ইচ্ছেই, স্বপ্ন না তো। সাহস করে সে নিজের হাতে হালকা চিমটি কাটলো। আউচ। কি হলো? চেক করছিলাম আমি বেঁচে আছি নাকি মারা গেছি। কি? কারণ আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরেছে, এটা বাস্তব হতে পারে বলে মনে হচ্ছে না। তানজিমা চোখ মুছে তার কাঁধে হালকা একটা ঘুষি মারলো। চুপ করো না, সিরিয়াসলি আজকের তারিখটা লিখে রাখতে হবে। নীলাদ্রি।
বিয়ের 6 মাস পরে স্ত্রী প্রথমবার স্বামীকে জড়িয়ে ধরল। এটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা উচিত। তানজিমা হেসে ফেলল, আর সেই হাসিটা দেখে নীলাদ্রির বুকটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। এতদিন পরে সে বুঝলো এই হাসির জন্য সে সত্যিই সবকিছু করতে পারে। কয়েক মুহূর্ত পর নীলাদ্রিও ধীরে ধীরে তানজিমাকে নিজের বাহুর মধ্যে নিয়ে নিল, খুব সাবধানে, খুব যত্ন করে, যেন সে কোনো মূল্যবান জিনিস ধরে আছে। তুমি রাগ করনি? করেছি, অনেক? অনেক। তাহলে জড়িয়ে ধরলে কেন? তানজিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, কারণ রাগের থেকেও বড় একটা জিনিস আছে, কি? ভরসা। নীলাদ্রির চোখ ভিজে উঠল, সে দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তুমি কাঁদছো? না, মিথ্যা। আমার চোখে ধুলো গেছে। তানজিমা এবার সত্যিই হেসে ফেলল। নীলাদ্রি তানজিমার কপালে একটা ছোট চুমু খায়। নীলাদ্রির ছোট চুমুতে তানজিমার সারা শরীরে যেন শিহরণ জেগে ওঠে। নীলাদ্রির মনেও শান্তি অনুভব হয়, বিয়ের এতদিন পর স্ত্রীকে ছোট্ট একটা ভালোবাসার ছোঁয়া দিতে পেরে। আরো কিছু সময় হলো একে অপরকে জড়িয়ে ধরে রেখেই। তারপর নীলাদ্রি তানজিমাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চাইলে তানজিমা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। নীলাদ্রি তানজিমার দিকে তাকিয়ে বলল, কি হলো? ছাড়ো আমাকে। না, ছাড়বো না, এইভাবেই ধরে থাকবো। কতক্ষণ? যতক্ষণ আমার মন চাই। তোমার মন আমাকে ছাড়তে চাইতে চাইতে আমার মন তো অন্য কিছু চেয়ে ফেলবে জান। কি চাইবে তোমার মন? তোমাকে গভীরভাবে ছুঁতে চাইবে, তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাইবে, এতটা ভালোবেসে ছুঁতে চাইবে যতটা ভালোবাসলে তুমি শিহরণ কেঁপে কেঁপে উঠবে। নীলাদ্রির কথা শুনে তানজিমা নীলাদ্রির বুকে মুখ ঘষতে ঘষতে বলল, মন যা চায় করো না, বাধা দিল কে? তানজিমার কথা শুনে নীলাদ্রি অবাক হয়ে তানজিমাকে নিজের বুক থেকে সরিয়ে দুই হাতে তার মুখ উপরের দিকে তুলে প্রশ্ন করল, কি বলছো তুমি? আমি আদর করলে তোমার কোনো সমস্যা নাই? নেই তো। আগে না আমাকে ঘৃণা করতে? সেই ঘৃণা 3-4 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। এখন এই মনে শুধু তোমার জন্য ভালোবাসা আছে। নীলাদ্রি যেন এই উত্তরের অপেক্ষায় ছিল। তানজিমার উত্তর শোনার সাথে সাথেই তানজিমার কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের কাছে নিয়ে ভালোবাসার পরশ দেয় তানজিমা সারা মুখ জুড়ে। আর ওর হাত বিচরণ করতে থাকে তানজিমার পিঠ জুড়ে। তার ওষ্ঠ এগিয়ে যায় তানজিমার ওষ্ঠের দিকে। খুব যত্ন করে তানজিমার ওষ্ঠ জোর করে নিজের ওষ্ঠের মাঝে শুষে নেয়। ওইভাবেই এক ঝটকায় তানজিমাকে কোলে তুলে সামনে থাকা ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দেয়। ড্রেসিং টেবিলের উপর থাকা সব কসমেটিক্স ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্লোরে। কাঁচ ভেঙে শব্দ ঝনঝন করতে থাকে পুরো রুম জুড়ে। তবে সেই শব্দ নীলাদ্রি বা তানজিমার কানে গিয়েছে বলে মনে হয়। দুজন নিজেদের কাজে ব্যস্ত। নীলাদ্রি এবার তানজিমার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়, আর তানজিমা নীলাদ্রির এমন অবাধ্য ছোঁয়ায় বড় বড় শ্বাস নিতে থাকে। পাগলের মতো শক্ত করে চেপে ধরে নীলাদ্রির চুল, এত শক্ত করে ধরে আছে মনে হচ্ছে এখনই ওর চুলগুলো ছিঁড়ে যাবে। আর অন্যদিকে নীলাদ্রি পাগলের মতো বাইট করতে থাকে। তাদের এই পাগলামি যে কতক্ষণ চলেছে তার কোনো হিসাব নেই। দুই পাগলের ভালোবাসার রাত ছিল আজ। পৃথিবীর সব ধ্যান খেয়াল বাদ দিয়ে একে অপরের মাঝে মজেছিল তারা। পরের দিন সকাল। সকালের নরম রোদ জানালার ফাঁক গলে ঘরের ভেতর ঢুকছে। তানজিমার ঘুম ভাঙতেই মনে পড়ে কাল রাতে নীলাদ্রির পাগলের মতো ভালোবাসার কথা। মুখটা তখন লাল টমেটোর মতো হয়ে যাচ্ছিল। তখনই তার চোখ পড়ল ড্রেসিং টেবিলের সামনে। আর তারপরেই ইয়া আল্লাহ, মেঝে জুড়ে ছড়িয়ে আছে ভাঙা কসমেটিক্স, ফাটা পাউডারের বক্স। নীলাদ্রি! পুরো বাড়ি কেঁপে ওঠার মতো চিৎকার। নিচতলা থেকে নীলাদ্রির শান্ত কণ্ঠ ভেসে এলো, জি ম্যাডাম। এখনই উপরে আসো। কয়েক সেকেন্ড পর নীলাদ্রি হাতে এক কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। সুপ্রভাত। কোথাকার সুপ্রভাত? এগুলো দেখো। সে মেঝের দিকে আঙ্গুল দেখালো। নীলাদ্রি নিচে তাকিয়ে মাথা নাড়ল। ব্যাপারটা দুঃখজনক। দুঃখজনক? খুবই। আমার সবচেয়ে পছন্দের পারফিউমটা ভেঙে গেছে। আচ্ছা, তাহলে এটা ঐতিহাসিক ক্ষতি। তুমি হাসছো কেন? বলেই সে আবার হাসলো। নীলাদ্রি! হাসছি না। আচ্ছা, একটা ভালো দিকও আছে। কি ভালো দিক? এখন নতুন কসমেটিক্স কেনার সুযোগ পাবে। তোমার সাহস কত আমার কসমেটিক্স ভেঙে ফেলেছো? ধন্যবাদ, এটা একটা প্রশংসা হিসেবে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, এগুলো কালকে ভালোবাসার চরম সীমায়
পৌঁছাতে গিয়ে ভেঙে ফেলেছিলাম সে কি ভুলে গিয়েছে? তানজিমা এবার একটা কোষণ ছুঁড়ে মারল। নীলাদ্রি সহজেই সেটা ধরে ফেলল। দেখো, তোমার থ্রোয়িং স্কিল আগের চেয়ে ভালো হয়েছে। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। আজ তোমাকে আমি ছাড়বো না। এটা শুনে আমি একটু ভয় পেয়েছি। একটুও পাওনি। ঠিক ধরেছ। তানজিমার রাগ আরো বেড়ে গেল। ঠিক তখনই সিতারা দরজার সামনে উকি দিল। কি হয়েছে? তোমার ভাই আমার সব কসমেটিক্স নষ্ট করেছে। ও ভাইয়া, আজ তোমার জন্য আমি আগেই দোয়া পড়ে রাখছি। ধন্যবাদ, খুব দরকার হবে। সিতারা দ্রুত সরে পড়ল, কারণ সে জানে ঝড়ের কেন্দ্রবিন্দুতে থাকা নিরাপদ নয়। কিছুক্ষণ পর তানজিমা চুপ করে দাঁড়িয়ে রইল, তার মুখ এখনো গম্ভীর। নীলাদ্রি এবার আর মজা করল না। সে ধীরে ধীরে মেঝেতে বসে সব ভাঙা জিনিস এক জায়গায় জড়ো করতে লাগলো। কি করছো? ক্ষয়ক্ষতির তালিকা বানাচ্ছি। কেন? কারণ যার জিনিস নষ্ট হয়েছে তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তানজিমার রাগ একটু কমলো, কিন্তু সে মুখে কিছু বলল না। নীলাদ্রি উঠে দাঁড়ালো। চলো। কোথায়? সারপ্রাইজ। আমি কোথাও যাব না। ঠিক আছে। সে পকেট থেকে একটা ছোট খাম বের করে তানজিমার হাতে দিল। তানজিমা অবাক হয়ে খাম খুলল। ভেতরে একটা কার্ড, সেখানে লেখা, আমার স্ত্রীর পছন্দের সব জিনিসের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব আমার। আজ বিকেলে শপিংয়ে যাওয়া বাধ্যতামূলক। নিচে বড় করে লেখা, স্বাক্ষরিত অপরাধী নীলাদ্রি আহমেদ। তানজিমা অনেক চেষ্টা করেও হাসি চাপতে পারল না। রাগ কমেছে? একটু। আরও কমানোর ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? তোমার পছন্দের কফি, পছন্দের কেক আর বিকেলে শপিং। ঘুষ দিচ্ছ? না, শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছি। তানজিমা এবার হেসে ফেলল। তুমি সত্যিই অসহ্য। জানি। তারপরেও? তানজিমা মাথা নেড়ে বলল, থাক, কিছু না। না না, এখন বলতেই হবে। বলবো না। তাহলে ধরে নিলাম তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। অতিরিক্ত ভাববে না। কিন্তু তার মুখের হাসিটা বলে দিচ্ছিল রাগটা আর বেশিক্ষণ টিকবে না। আর নীলাদ্রি, সে মনে মনে ভাবল মিশন রাগ ভাঙানো সফল। শপিং বিশ্রাম নিচ্ছিল তানজিমা, কিন্তু তার মাথায় এখনো ঘুরছে নীলাদ্রির আসল পরিচয়, তদন্ত আর বাবার মৃত্যুর রহস্য। বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল সে। ঠিক তখনই নীলাদ্রি 2 কাপ কফি হাতে নিয়ে পাশে এসে দাঁড়ালো। ম্যাডাম, আজকের আবহাওয়ার রিপোর্ট বলছে আপনি খুব গভীর চিন্তায় আছেন। সব সময় মজা করতে হয়? না, তবে তোমার কপালে ভাঁজ দেখলে আমার ভালো লাগে না। তানজিমা চুপচাপ কফির কাপটা হাতে নিল। কয়েক মুহূর্ত নীরবতার পর সে ধীরে বলল, জানো, ছোটবেলায় আব্বুর সঙ্গে আমি এই বারান্দাতেই বসতাম। বৃষ্টি হলে উনি বলতেন আকাশও মাঝে মাঝে কাঁদে, তখন বুঝতাম না। নীলাদ্রি কিছু বলল না, শুধু মন দিয়ে শুনতে লাগলো। আজ এত বছর পরে মনে হচ্ছে কথাটার মানে বুঝতে পারছি। তোমার বাবা তোমাকে নিয়ে খুব গর্ব করতেন। তুমি কিভাবে এত নিশ্চিত? নীলাদ্রি হালকা হাসলো। কারণ তিনি যখনই তোমার কথা বলতেন তার চোখ দুটো আলাদাভাবে জ্বলজ্বল করত। তানজিমার চোখ আবার ভিজে উঠল। ঠিক তখনই নিচ থেকে সিতারার চিৎকার শোনা গেল, আরে, তোমরা আবার সিনেমার দৃশ্য শুরু করেছো নাকি? এই মেয়েটা সব জায়গায় কিভাবে হাজির হয়? এটা আমার জন্মগত প্রতিভা। সিতারা দৌড়ে বারান্দায় উঠে এলো, তার হাতে একটা পুরনো অ্যালবাম। দেখো আমি কি পেয়েছি। আল্লাহ, ওটা না। সিতারা দ্রুত অ্যালবাম খুলে একটা ছবি বের করলো। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট নীলাদ্রি স্কুলের অনুষ্ঠানে রাজা সেজেছে। মাথায় বিশাল মুকুট, মুখে অতিরিক্ত মেকআপ। এটা তুমি? ওটা ফটোশপ। 15 বছর আগে? খুব উন্নত প্রযুক্তি ছিল। তানজিমার হাসি থামছেই না। অনেকদিন পরে তাকে এত প্রাণ খুলে হাসতে দেখে নীলাদ্রিও অজান্তে হাসলো। 1.5 মাস পর তানজিমার সাথে বিভিন্ন কথা বলছিলে। বাড়িতে ওরা 2 জন ছাড়া আর কেউ নেই।
একটা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছে তারা। নীলাদ্রি আর তানজিমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাত থেকে তানজিমা কিছুটা অসুস্থ। তানজিমার যাওয়া ক্যান্সেল হয়ে যায়। ওকে রেখে নীলাদ্রি যাবে না, তাই সেও তানজিমের সাথে থেকে যায়। হঠাৎ নীলাদ্রির ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন সিকিউর লাইন। নীলাদ্রির মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। কে? ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো। স্যার, তারা ফাইল খুঁজে পেয়েছে। ওরা জেনে গিয়েছে এটা এখন আপনার কাছে আছে। কি বলছো? আজ রাতেই তারা আঘাত করতে পারে আপনাদের বাড়িতে। আপনারা নিজেদেরকে সেভ করুন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। কল কেটে গেল। ঠিক তখনই বাড়ির নিচতলা থেকে কাঁচ ভাঙার বিকট শব্দ শোনা গেল। ঝনঝন।